দেখুন, নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। সেখানে বারবার মমতা ব্যানার্জি ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছে। কারণ সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা এবং সঠিক ভোটার লিস্ট তৈরি করা এটা নির্বাচন কমিশনের প্রধান কাজ। এবং গণতন্ত্রের মাধ্যমে সঠিক ভোটাররা তাদের ভোট বাক্সে ভোট প্রতিফলিত করবে, এটা হচ্ছে গণতান্ত্রিক উপায়। তো সেটাকে বারবার বাধা দান করছে। আমার মনে হয় ইলেকশন কমিশনের সময় হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। মুখ্যমন্ত্রী বলছে যে এই 58 লক্ষের নাম বাদ গেছে সেটা নাকি এআই দিয়ে বাদ দেওয়া হয়েছে, এবং তিনি আরো অভিযোগ করছেন যে কমিশনের অফিসে বিজেপির আইটি সেলের লোক বসে আছে। দেখুন, যে 58,20,000 নাম বাদ গেছে তার মধ্যে মাত্র 3 জনের নাম খুঁজে পেয়েছে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি। বাকি কই? যাদের এআই দিয়ে করেছে সেগুলো সামনে নিয়ে আসুক। আমরাও দেখি না কোন কোন এআই দিয়ে উনি এতদিন ভোট করিয়েছেন। যাদের ভোট আমরা সকালবেলা লুঙ্গি পরে, দুপুরবেলা শাড়ি পরে, বিকেলবেলা বোরখা পরে যাদের ভোট করাতেন, যেটা সায়েন্টিফিক রিগিং সিপিএম করেছে, সেই একই রাস্তায় এই তৃণমূল চলেছে। সেটা কারা, কাদের এআই দিয়ে উনি এতদিন করিয়েছে সেটাও আমরা দেখতে চাই। কারণ যাদের বাদ গেছে তারা যদি এআই দিয়ে বাদ যায়, এদেরই ভোটারটা এতদিন ভোট বাক্সে প্রতিফলিত করিয়েছে। মমতা ব্যানার্জি তো কারোর নাম বাদ দিতে পারেননি। দিদি, অভিষেক ব্যানার্জি সভা থেকে বলছেন যে বিজেপির সাংসদ এবং সাপ একই জিনিস, আপনার খাবে আবার আপনাকেই সবল মারবে। কি বলেছে? যে বিজেপির সাংসদ এবং সাপ একই জিনিস, আপনার খাবে এবং আপনারই সবল মারবে। দেখুন, উনি ঠিকই বলেছেন, শুধু জায়গাটা মানে নামটা বদলে গেছে। সেটা হচ্ছে তৃণমূলের। তৃণমূল খাচ্ছে এ দেশের আর ভুয়ো ভোটারদের দিয়ে জিতে ক্ষমতায় থেকে যারা এখানকার মানুষ এবং এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিয়ে এখানকার মানুষের রুটি রুজি বাসস্থানের উপর আঘাত হানছে, তার নাম তৃণমূল। তৃণমূল হচ্ছে জেহরেলি সাপ, অর্থাৎ বিষাক্ত সর্প। তো তাদেরকে অবিলম্বে মানুষ চিনেছে এবং আগামী দিন এই সাপকে, বিষধর সাপ, সে কখনোই ঠিক যখনই সুযোগ পায় তখনই সে বিষ প্রয়োগ করে। তার ব্যবস্থা মানুষই করবে। উনি বলছেন চা বাগানে যারা শ্রমিক আছে তারা এখন 250 টাকা করে পায়, আমরা ক্ষমতায় আসলে ওখানে আমাদের যদি যেতাম তাহলে আমরা 300 টাকা করে দেবো। 50 টাকা ভাবুন, বাড়ানোর জন্য তাদের কি 50 উপকার টাকা বাড়াবেন, তিনি বলছেন আজকে 250 পান, আগামী দিনে 300 দেবেন। আপনি কেরাল বিভিন্ন জায়গায় যান, সেখানে 600-700 করে তাদের মজুরি। আজকে এখানে 250 টাকা মজুরি, ওনাদের ক্ষমতা এলে 300 করুন। কেন? ওনারা ক্ষমতায় ছিলেন না। ক্ষমতায় কারা ছিলেন এই পশ্চিমবঙ্গে? আজকে 250 টাকা মজুরি কেন? অন্যান্য জায়গায় 600-700 টাকা মজুরি কেন? কেন এত পার্থক্য এই রাজ্যের সাথে অন্য রাজ্যের? তো সেইটাই মানুষকে ভাবতে হবে এবং চা বাগানের শ্রমিকদেরও ভাববার সময় এসছে। এতদিন ধরে ক্ষমতায় এই সরকারই রয়েছে 15 বছর ধরে। এর আগে 34 বছর সিপিএম ছিল, কোনো উন্নয়ন করতে পারেননি। বিজেপিকে নিয়ে আসুন, যেরকম অন্যান্য রাজ্যে 600-700 টাকা করে মজুরি আছে, তাদের আর্থিক উন্নয়ন ভারতীয় জনতা পার্টি করতে পারবে। এছাড়াও তিনি বলছেন বিজেপি সরকার বাংলা থেকে ইনকাম ট্যাক্স ও জিএসটি নামে 6.5 লাখ কোটি টাকা নিয়ে গেছে দিল্লিতে। দেখুন, কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনে আওতায় রাজ্য 680 কোটি টাকা পেয়েছে, যেটা এর আগে কখনো এই টাকা রাজ্য পায়নি। এবং এই জিএসটি হওয়ার ফলে সমস্ত ক্ষেত্রে যেরম কেন্দ্র পায় তার থেকে বেশি এই জিএসটির দ্বারা টাকা অর্থ ইনকাম করে এই রাজ্য। তো স্বভাবতই এই রাজ্য ইনকাম করছে এবং চুরি করছে, খেলা মেলা এবং এই ভোটে অনুপ্রবেশকারী এবং যারা সন্ত্রাসবাদী তাদের পালন পোষণ করতে এই টাকা বেরিয়ে যাচ্ছে। মানুষের উন্নয়নের কাজে এই টাকা লাগে না। পশ্চিমবঙ্গের সরকার মানুষের উন্নয়ন করতে পারেনি, অর্থাৎ পশ্চিমবঙ্গের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। দিদি, মোদি ও অমিত শাহের বঙ্গ সফর নিয়ে অভিষেক বললেন 2021 ও 2024-এ ভোট ছিল, তাই তখন মোদি বাংলায় এসেছিল। 2026-এ আবার আসবে, কারণ এটা ভোটের আগেই আসে। 2022 এবং 23-এ তো ওরা আসেনি। দেখুন, মোদিজি বহুবার বিভিন্ন কর্মসূচিতে তিনি এসছেন। তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি ঠিক করবেন তিনি কখন আসবেন আর কখন আসবেন না। মমতা ব্যানার্জির যদি সব জায়গায় যাওয়ার অধিকার থাকে, একজন প্রধানমন্ত্রীরও সব জায়গায় যাওয়ার তার অধিকার আছে। তো সেটা নিয়ে যিনি কথা বলছেন তিনি মূর্খের স্বর্গে বাস করেন। তিনি আসবেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে আসবেন, পরেও আসবেন। তিনি আগেও এসেছেন, পরেও আসবেন। এটাই হচ্ছে মূল বিষয়।
অমিত শাহ যখন বঙ্গ সফরে এসেছিলেন তখন অভিষেক ব্যানার্জি গ্রেফতার নিয়ে অনেক কথা বলেছেন, তারপরেও এখনো তিনি গ্রেফতার হননি। মানি লন্ডারিং অ্যাক্ট এবং বিভিন্ন দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসছে, কিন্তু এখন অব্দি তিনি গ্রেফতার হননি। এর কারণটা কি হতে দেখুন, পারে? সিবিআই, ইডি এরা তাদের তদন্ত চালাচ্ছে। এরা স্বশাসিত সংস্থা। বিজেপি তো এদের ওপর হস্তক্ষেপ করতে পারেন না। এরা তদন্ত করছেন, তদন্ত অনুযায়ী প্রত্যেকেই গ্রেপ্তার হবে। কিন্তু আপনারা দেখেছেন এখানে ইডি সিবিআই তদন্ত করতে এলে রাজীব কুমারের সময় দেখেছেন স্বয়ং মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন। এবং শেখ শাহজাহান আপনারা দেখেছেন যে সেখানে ইডি সিবিআই এর গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্থিতি এই পরিস্থিতিতে রয়েছে, কিন্তু ইডি সিবিআই কাজ করছে। ঠিক টাইমে তারা তাদের কাজ করবেন, সেটা তাদের যে কাজ সেই অনুযায়ী তারা তদন্ত করবে। এতে বিজেপির কোনো হস্তক্ষেপ নেই, তারা ভয়ও পাবে না, তারা যেটা হওয়া উচিত সেইভাবেই গ্রেপ্তার করবে। কিন্তু অনেকে যে বলছে এই যে বিজেপি এবং তৃণমূলের সেটিং আছে, সেই কারণেই এখনো অভিষেক ব্যানার্জি দেখুন, গ্রেফতার হচ্ছেন না। যারা বলছেন তারা বিজেপিকে ভয় পান, কারণ একমাত্র তৃণমূলের বিরুদ্ধে লড়াই যে দল দিচ্ছে তার নাম ভারতীয় জনতা পার্টি। সিবিআই এসছে বলেই, স্বশাসিত সংস্থা সিবিআই এসছে বলেই পার্থ চ্যাটার্জি চোর প্রমাণিত হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক চোর প্রমাণিত হয়েছে, আজকে পৌরসভার দুর্নীতি প্রমাণিত হয়েছে। বলুন না, কোন পুলিশ এই দুর্নীতিগুলো ধরেছে? ধরেনি তো। তাহলে আজকে যদি সেটিং থাকতো, আজকে যদি সিপিএম এর মতো নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খাওয়া হতো, দিল্লিতে গিয়ে দোস্তি, আর এখানে এলেই কুস্তি করতো, এরাই এই ধরনের কথাগুলো ছড়াচ্ছে। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আছি, ছিলাম, থাকবো। একমাত্র দল ভারতীয় জনতা পার্টি যে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, যারা রাস্তায় আছে, যাদের 250-র অধিক কর্মী কার্যকর্তারা মারা গেছে, যারা প্রাণ দিয়েছে, যারা কেস দিয়েছে, এখনো জেলে যাদের দেখা যায়, তার নাম ভারতীয় জনতা পার্টি। দিদি, হুমায়ুন কবির যে কিছুদিন আগে বলেছিল রেজিনগর এবং বেলডাঙ্গা থেকে জিতে এবং ফিরে জামাই আদরে মমতা ব্যানার্জি দলে ঢুকবে, সে এখন বলছে 2012-তে তৃণমূলে যোগদান করা তার ভুল ছিল এবং তার প্রায়শ্চিত্ত করতে চায়। দেখুন, সেটা আমি বলতে পারবো না, কারণ উনি কখন প্রায়শ্চিত্ত করবেন, কখন শুদ্ধিকরণ করবে, সেটা উনার ব্যাপার। তার ওই দলে গিয়ে ভুল হয়েছিল, বিজেপিতে এসেছিল, ভুল ছিল, তিনি নতুন দল গঠন করেছিল, ঠিক ছিল। আগে উনি ঠিক করুন, ভালো করে ভেবে নিক কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল, সেটা উনার একান্তই নিজেদের ব্যাপার। উনাদের মধ্যেকার যে কি সেটিং রয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তিনি বলছেন শাসক দলের বিরোধিতা করার জন্য যদি প্রথম পজিশনে বিজেপি থাকে তাহলে বিজেপির সাথে সমঝোতা করতে রাজি আছে। দেখুন, সেটা উনার ব্যাপার, উনি কি চাইবেন, উনি কি করবেন। বিজেপির ক্ষমতায় লড়ছে, বিজেপির দমে আন্দোলন করছে, কারণ 250 যে কার্যকর্তা যারা প্রাণ বলিদান দিয়েছে সেটা বিজেপির। সেই জন্য বিজেপির দমেই চলে। কেউ যদি তাকে সহযোগিতা করে, নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে কেউ আসতেই পারেন, সেটা তার নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে বিজেপি কোনো কথা বলবে না। একটু অন্য প্রসঙ্গে আসি। 2 তারিখ চাঁচলের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী প্রাক্তন আইপিএস এবং বর্তমানে তৃণমূলে কর্মরত প্রসূন ব্যানার্জিকে নিয়ে কিছু মন্তব্য করেছে। পাল্টায় প্রসূন ব্যানার্জি ওনাকে কিছু বিশৃঙ্খল মন্তব্য করেন এবং এফআইআরও করেন থানায় কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। দেখুন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করতেই পারেন, কারণ বড় মাথা ব্যথা অন্যান্য লিডারদের মতো শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ দা, এরকম যে বড় বড় নেতা, এবং অন্যতম নেতা শুভেন্দু অধিকারী, যিনি বারবার তৃণমূলের থেকে তিনি সবকিছু ত্যাগ করে তিনি বিজেপিতে এসছেন। এই কারণেই এসছেন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে। তো স্বভাবতই জানেন যে কোথায় কোথায় দুর্নীতির আঁতুড় ঘর, সেটা তিনি তুলে ধরছেন। তো তৃণমূল ভয় পাচ্ছে, তারা এফআইআর করবে, তারা বাধা দেবে, তারা তার গাড়ি ভাঙচুর করবে, এটা স্বাভাবিক, এবং এটা আমরা দেখে অভ্যস্ত। সেই জন্য আমাদের আন্দোলন চলবে, সে বিরোধী দলনেতাই হোক, সেটা রাজ্য সভাপতিই হোক, বা সেটা মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারই হোক, বা দিলীপ ঘোষই হোক, বা আমাদের মতো ছোট নেতারাই হোক, প্রত্যেকেই আমরা এবং সাধারণ কর্মীরা, তারা প্রত্যেকে আন্দোলনে আছি, ছিলাম, থাকবো। এই তৃণমূলের কোনো বাধা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতৃত্বকে আঘাত আনতে পারবে না, কারণ তারা আঘাত সয়ে সয়ে লোহা হয়ে গেছে। এবারে তারা লড়াইয়ের জন্য একদম প্রস্তুত, মাঠে নেমেছে, মাঠে আছে, আগামী দিনে মাঠে থাকবে। শেষ একদম দুটো প্রশ্ন। ডানকুনিতে আদিবাসী বিএলওকেও মার একজন বাংলাদেশীর। দেখুন, এটাই স্বাভাবিক, অনুপ্রবেশকারীদের যেভাবে ক্ষমতা দিয়েছে মমতা ব্যানার্জি, তো আজকে আদিবাসী যারা আমাদের এখানকার ভূমিপুত্র, তাদেরকেও মারতে ছাড়ছে না। তাদের ক্ষমতায়ন এতটাই বেশি, ভুয়ো ভোটার, ভুয়ো আধার, ভুয়ো বার্থ সার্টিফিকেট সবই তৈরি করে দিয়েছে।
তো স্বভাবতই তাদের ক্ষমতাও বেশি, সেই জন্য আজকে ভাবুন একজন অফিসিয়াল যিনি অফিসার তাকেও পর্যন্ত মারতে এরা পিছপা হচ্ছে না। এর কারণ মমতা ব্যানার্জি এই সাহস জুগিয়েছে মমতা ব্যানার্জি। এর উত্তর মানুষই দেবে মমতা ব্যানার্জিকে 2026। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই যে এসআইআর হচ্ছে তার ফলে কি সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব হবে? দেখুন, সুষ্ঠুভাবে ভোট হবে এবং এসআইআর এর যে ডবল এন্ট্রি, যে ডেড ভোট, যেগুলোর বারবার করে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই বারবার এর প্রতিবাদ করতেন এবং বলতেন যে একটু আগে আমার মা, আমার জ্যাঠারা ভোট দিয়ে গেছেন, আমি পরে এলাম বলে দেখা হলো না, তাদের সাথে আর দেখা হবে না। তো স্বভাবতই যে আমাদের সাথে তাদের ভোটের যে ডিফারেন্স এবং যে মৃত এবং ডেড ভোট যে বাদ গেছে, তাতেই এই ভুয়ো ভোটারদের যে ভোটে জিতে রয়েছেন সেই ভোট অলরেডি মাইনাস হয়ে গেছে। সেই জন্য মমতা ব্যানার্জি ভুয়ো ভোটে জেতা সরকার গড়ার যে মমতা ব্যানার্জি, তিনি 2026-এ নিশ্চিত বিদায় ঘন্টা বেরিয়ে যাবে। কিন্তু আমরা অপরদিকে দেখছি অভিষেক ব্যানার্জি সভায় 3জন ভোটারকে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের মৃত ভোটারের লিস্টে নাম রয়েছে। দেখুন, আমি তো বললাম এটা খসড়া ভোটার লিস্ট, তো সেই জন্যই বেরিয়েছে, ফাইনাল তো বেরোয়নি। খসড়া এই কারণেই বেরিয়েছে যে যেটা ভুল হয়েছে সেটা যাতে আবার নতুন করে ঠিক করা যায়। আর যদি এটা ভুল করেছে, নিশ্চয়ই নির্বাচন কমিশন ভুল করেনি। এই এই পশ্চিমবঙ্গের বিএলওদের যারা নাম দিয়েছে তারাই ভুল করেছে। সে বিএলওদের প্রশ্ন করুক, তাদের শাস্তি দেওয়া উচিত যে কেন যারা বেঁচে রয়েছে তাদের ডেড ভোটারে নাম তুলেছে। প্রশ্ন করুন বিএলওদের, কারণ তারা তো আপনাদেরই দেওয়া বিএলও। তো স্বভাবতই 3জনের নামই দেখাতে পেরেছে, আর বেশি পারেনি। তাই 58,20,000 যে ভোটার বাদ গেছে তার থেকে 3জনের নাম শনাক্ত করা গেছে, বাকিরা অথেন্টিক, এটা প্রমাণিত। একদম শেষ প্রশ্ন, মালদায় তৃণমূল নেতা আশিস সিনহা বলছেন বিজেপি নেতাদের বলছি, হয় বিজেপি ছাড়ো, না হলে আমরা ওই বিজেপি নেতাদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধবো এবং ওদের হাত পা ভেঙে দেবো। যারা এখানে বিজেপি করবেন তারা সাবধান হয়ে যান। হ্যাঁ, কারণ হচ্ছে যারা বিজেপি করে তারা ম্যাক্সিমামই হিন্দু। হিন্দুদের ওপর অত্যাচার করাটাই তৃণমূলের প্রধান এবং প্রথম কাজ। সেই জন্যই উনারা বলছেন এবং এই উস্কানি দিচ্ছেন যে যারা বিজেপি করছে তাদের গাছের সাথে বাঁধো। আমরা বারবার বলেছি যে এরা হিন্দু বিরোধী সরকার, এটা আরেকবার প্রমাণ করে দিল উনার বক্তব্যে যে যারা বিজেপি করে, যে হিন্দু নেতারা আছেন, ম্যাক্সিমাম বিজেপি সবার জন্য আছে, এখানে মুসলিম, আমাদের মাইনরিটি মোর্চাও আছে, সবাই আছেন, কিন্তু মূলত হিন্দুরা ভারতীয়ত্বের কথা যারা বলে তার নাম ভারতীয় জনতা পার্টি। তো সেই ভারতীয়ত্ব যারা করছে, যারা হিন্দু ধর্ম রক্ষার জন্য লড়াই করছে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলছে, তাদেরকেই গাছে বাঁধার কথা বলছে এই তৃণমূল নেতা। এটাই এদের কাজ, অর্থাৎ বিজেপিকে বাঁধো, বিজেপিকে মারো এবং এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করো। এটাই হচ্ছে তৃণমূলের এজেন্ডা। এটা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে, সেটা মুখ্যমন্ত্রী হোক, সেটা ফিরহাদ হাকিম হোক, কিংবা যে নেতার কথা বললেন সে হোক, তাদের এটাই এজেন্ডা। পুরো পশ্চিমবঙ্গের নেতাদের এটাই এজেন্ডা, হিন্দুদের মারো, হিন্দুদের বের করো, হিন্দুদেরকে গাছে বাঁধো, তাদের অত্যাচার করো, তাদের জেলে পড়ো, তাদের মার্ডার করো। এটাই হচ্ছে এদের এজেন্ডা। দিদি, 26 সাল পড়ে গেছে, ইতিমধ্যেই বলা যেতে পারে 26-এর ভোট আসন্ন। একাধিক রণকৌশল যেমন বিজেপি সাজাতে শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু যাত্রা করছেন উত্তরবঙ্গ থেকে একটু দক্ষিণবঙ্গ, মানুষের সঙ্গে সংযোগ করতে, জনসংযোগ করতে। কি বলবেন? দেখুন, জনসংযোগ যাদের বিচ্ছিন্ন হয়ে গেছে তারা জনসংযোগ করবে, এটাই তো স্বাভাবিক। করুক জনসংযোগ, সুবিধা কোথায়? আমরা তো কারোর কর্মসূচি নিয়ে বলতে চাই না, রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি করবে, আর বিশেষত যারা জনবিচ্ছিন্ন তারা জনসংযোগ করবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে যে দেখতে যাই, কিছুদিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এসেছিলেন এবং বৈঠক করেন। সেই পরিপ্রেক্ষিতে কল্যাণ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে অমিত শাহ জি গাঁজা খেয়ে এসছেন, মিঠাপাতি করে এসছেন, গুজরাট থেকে এসেছেন, এরকম করে মন্তব্য করছেন। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি মোটা ভাই বলে সম্বোধন করছেন। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন ভোদল কুতকুত বলেছিলেন না, তা মুখ্যমন্ত্রী তো দলের নেতা মন্ত্রী, তো তারা এরম বলবে এটাই তো মানুষ আশা করে, এটাই তো তৃণমূলের এগিয়ে বাংলা। তো সবাই জানে যে পশ্চিমবঙ্গের বিশেষত তৃণমূল সরকার যখন চালাচ্ছে তাতে ভাষা এগিয়ে বাংলা। এবং কল্যাণ ব্যানার্জি, আমি জানি না তিনি দিনে বলেছেন না রাতে বলেছেন, তিনি হয়তো ভাবছেন যে অমিত শাহজি তার বন্ধু, মানে উনি যেরকম মদ গাঁজা খান, ঠিক করে কথা বলতে পারেন না, উনি ওটাই হয়তো ভাবছেন, কিন্তু তা নয়।
উনি স্বরাষ্ট্রমন্ত্রী, দীর্ঘদিন ধরে তিনি দেশের জন্য লড়াই করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তিনি মোদিজি এবং অমিত শাহজি আসার পরে দেশের যে সর্বাঙ্গীন উন্নয়ন হয়েছে বা সারা ভারতবর্ষ যে সারা পৃথিবীকে দিশা দেখাচ্ছে, সেটা সারা পৃথিবীর অন্যান্য দশ স্বীকৃতি দিয়েছে। সেই জন্য মানে এই যিনি বলছেন না মদ গাঁজা খায়, তো এই কল্যাণ ব্যানার্জি কি বলছেন, যিনি খেয়ে রয়েছেন অলরেডি, আমার মনে হচ্ছে উনি দিনে বলেছেন না রাতে বলেছে জানি না, তার কথার খুব একটা গুরুত্ব আছে বলে মনে করি না। মানুষ এর জবাব দেবে। কিন্তু অন্যদিকে যদি দেখি, বাংলাদেশের একজন মৌলবাদী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বা এরকম একাধিক ভিডিও, সেখানে ওরা তারা চুপ। অন্যদিকে এরকম মন্তব্য। তারা চুপ থাকবে, দুধেল গাই যাদের লাথি খায় তারা একটু বিয়ে করবে বললে কি অসুবিধা আছে? আমাদের খারাপ লাগে, আমরা ভাবছি একজন মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথা বলছে, প্রতিবাদ করা উচিত, কিন্তু তাদের দলের লোকেরাই প্রতিবাদ করছেন না, তারাই চাইছে যে এরম বলুক, দুধেল গাই বলেছে একটু মেনে নিক, কি অসুবিধা হচ্ছে? কিন্তু সত্যি কথা বলতে এটাতে আমাদের খারাপ লেগেছে, কারণ মুখ্যমন্ত্রী সবার, তাকে এই ধরনের ভাষা বললে আমাদের খারাপ লাগে। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করছেন, শুধু বাংলাতে কি অনুপ্রবেশ হয়, কাশ্মীরে হয় না? অমিত শাহজিকে প্রশ্ন করেছেন। দেখুন, অমিত শাহজি তো অনুপ্রবেশ নিয়েই বলেছেন, যেখানেই অনুপ্রবেশ হবে সেখানেই ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার তাদের যা পদক্ষেপ নেওয়ার সেটা নেবে। এবং ৩৭০ ধারা বিজেপি আসার পরেই কিন্তু উঠেছে, যেটা মমতা ব্যানার্জি তার বিরোধ করেছিলেন। স্বভাবতই অনুপ্রবেশ ঘটতে পারে, অনুপ্রবেশ তো আজকে ঘটছে না, অনুপ্রবেশ ঘটছে কংগ্রেসের সময় থেকে, পশ্চিমবঙ্গে ঘটছে সিপিএম এর সময় থেকে। তো স্বভাবতই এটা একটা দৈনন্দিন প্রক্রিয়া, দীর্ঘদিনের প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াকে যারা সমর্থন করছে বা যারা মুহিরুও করে তুলছেন, সেদিকে সেই অনুপ্রবেশ নিয়ে ভারতীয় জনতা পার্টি বলবে এবং অমিত শাহজি বলেছেন। এবং এই অনুপ্রবেশ এই কেন্দ্রীয় সরকার আটকাবে এবং ভারতীয় জনতা পার্টি আটকাবে, এবং এর বিরুদ্ধে আমাদের যা যা পদক্ষেপ, যা যা আন্দোলন করার আমরা সেটা করব। বারংবার বিজেপি তরফ থেকে যেটা অভিযোগ করা হয়, তৃণমূল থেকে জমি দেয় না, যার জন্য বাংলাদেশ সীমান্তবর্তী এরিয়া সেটা কিছু ছাড়া যায়। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছে জমি দিনা বলছে বারংবার। এই তো রেলের জমি করতে, রেল লাইন করতে জমি দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি? আমি তো দিচ্ছি। দেখুন, উনিই তো দিচ্ছেন, কিন্তু উনিই তো আবার দিচ্ছেন না। জমি বারবার চাইছে, জমি দিচ্ছে না, সেটা মিডিয়ার মাধ্যমে না। আমি ধন্যবাদ জানাই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে পৌঁছায় মিডিয়ার মাধ্যমে, যারা সিদ্ধারা সোজা করে সত্যি কথাটা পরিবেশন করে, তার জন্য সাধারণ মানুষ জানতে পারে। তো উনার কাছে যে এই যে সীমান্তবর্তী এলাকায় জমি চাওয়া হয়েছিল এবং উনি যে জমি দেননি, সেটা সর্বজন বিদিত এবং সর্বজন গ্রাহ্য, সবাই এটা জানেন। তো উনি কেন সীমান্তে জমি দিচ্ছেন না, সেটা তো প্রশ্নর উত্তর উনাকেই দিতে হবে। কারণ কি সম্পর্ক, কেন, কিভাবে আজকে ওই আমরা দেখতে পেয়েছি মালদায় লাভলি খাতুন কিভাবে ঢুকলেন, তো অবশ্যই কাঁটাতারের বেড়া পেরিয়ে, তারপরে আধার কার্ড পেলেন, ভোটার কার্ড পেলেন, ইভেন সে পঞ্চায়েতে দাঁড়িয়েও পড়লেন, ভোটে জিতলেন, আবার প্রধানও হয়ে গেলেন। তারপরে যখন প্রমাণ হলো যে তিনি এখানকার নাগরিক নন, তারপরে ২১শে জুলাই মমতা ব্যানার্জি তাকে বসিয়ে রেখে পাশে প্রমাণ করলেন যে আমি অনুপ্রবেশকারীদের সাথে আছি। কিন্তু বাংলা এবং কেন্দ্রের সরকার আমরা অনুপ্রবেশকারীদের সাথে নেই। এখানে যারা ভারতীয় তাদের ভোটেই সরকার গড়বে, এবং যারা বাইরের থেকে এসছে, সেটা ব্যবসার নাম করে, সেটা ডাক্তার দেখাবার নাম করে বা কাঁটাতারের বেড়া পেরিয়ে, তারা তাদের জায়গায় ফিরে যাবে। এটাই স্বাভাবিক, এটাই প্রক্রিয়া। আপনি যেমন বললেন যে যারা ভারতীয় তাদের ভোটেই সরকার, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে কৃত্রিম উপায় বা এসআইআর বা এআই প্রক্রিয়ার মাধ্যমে এই যে ৫৪ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, এবং ইলেকশন কমিশন অফিসে বিজেপির আইটি সেলের লোকরা বসে পরিচালনা করছেন, এরকম অভিযোগ করছেন, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি এসআইআর হওয়ার পর এত নাম বাদ গেছে, ওনার মাথাটা এমনিই খারাপ হয়ে গেছে, তারপরে আবার যদি আপনারা এরম বলেন। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো আছে না, যখন চাকরি নিয়ে যাদের চাকরি যায়, যখন চুরি হয়, চোরদের বাঁচাবার জন্য এত তো সুপ্রিম কোর্টে যায়। এআই আছে, বিজেপির আইটি সেল আছে, অনেক কিছু বলছেন, যাক না সুপ্রিম কোর্টে, কেউ বাধা দিয়েছে নাকি? কোটি কোটি টাকা খরচ করে আমাদের পয়সা নিয়ে সারদা, তারপরে এই বিভিন্ন যাদের চাকরি চুরি গেছে তাদেরকে বাঁচাবার জন্য, যারা চুরি করেছে তাদের বাঁচাবার জন্য এতবার সুপ্রিম কোর্টে গেলেন, এর জন্য যেতে পারছেন না? ১০০ দিনের কাজের জন্য যেতে পারেন না? আমরা বলছি তো, যদি সেটা করে থাকে বিজেপি, যাক না। দেখুন, নির্বাচন কমিশন তার প্রক্রিয়া করছে। ২০০৫ সালে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট ভুলে ভরা রয়েছে, এর মধ্যে অবৈধ
এবং ভুয়ো ভোটার ভর্তি, এই ভোটার লিস্ট সংশোধন না করলে, এই ভোটারদের বাদ না দিলে পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্ভব নয়। এটা মমতা ব্যানার্জি বলেছিলেন। 2011-য় উনি ক্ষমতায় এসেছেন। দেখিয়ে দিন তো যে উনার কোন আইটি সেল দিয়ে, ওনার কোন বিএলওদের দিয়ে উনি কত নাম বাদ দিয়েছেন। দেননি কেন? তাহলে উনি কার ভোটে জিতছেন, উনি কি চাইছেন, আমরা প্রশ্ন করছি ওনাকে। অন্যদিকে এটাও অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে যে এসআইআর এর নাম করে যে এসআইআর যে হিয়ারিং হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, সেইখানে দাঁড়িয়ে বয়স্ক লোকেদেরকে ইচ্ছা করে দূরে হিয়ারিং সেন্টার দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। মানুষ তার জবাব দেবে। অবশ্যই মানুষ তার জবাব দেবে। দেখুন, আজকে বয়স্ক মানুষের যদি রোগ হয়, আপনারা কি ডাক্তার দেখান না? দেখান তো। আজকে সমাজের এটা একটা ব্যাধি, এই ভুয়ো ভোট, এই অনুপ্রবেশ এবং আমাদের রুটি রুজি বাসস্থান ডেমোগ্রাফি পুরোটার ওপরেই এর প্রভাব পড়ছে। তো স্বভাবতই শরীরের রোগ হলে আমরা যেরকম ডাক্তার দেখাতে যাই আমাদের কষ্ট হলেও, সেরকম দেশের যদি রোগ হয় বা এই পশ্চিমবঙ্গের যে ধরনের রোগ হয়েছে, সেই রোগ হচ্ছে অনুপ্রবেশ। তো তাকে বাঁচাতে গেলে আমাদেরও কখনো কখনো আমাদের সেই যেখানে যেখানে বুথ আছে, যেখানে যেখানে সেন্টার রয়েছে, সেখানে আমাদের যেতে হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো কোনো ক্ষেত্রে এটাকে শিথিল করেছে, যারা বয়স্ক বা যারা রোগগ্রস্ত রয়েছে তাদের ক্ষেত্রে তারা অন্য ব্যবস্থাও কিন্তু করেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পেশাল যিনি অবজারভার ছিলেন তার গাড়ির উপরে হেনস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, যে বিএলএ 2 দেরকে হিয়ারিং এ রাখতে হবে বলে দাবি করছেন তৃণমূলের তরফ থেকে। সেই বিষয়ে কি বলবো? এগুলো তো কোনো রুলস এর মধ্যে নয়। দেখুন, রুলস কি এই সরকার মানে? আপনারা দেখুন না, 2208টা বুথে ম্যাপিং করে পেলেন এই নির্বাচন কমিশন, যে যেখানে একজনও কেউ কারোর মৃত্যু হয় না, ডেড ভোটার নেই, শিফটেড ভোটার নেই, ডবল এন্ট্রি নেই। তো এটা কিভাবে পেলেন? ম্যাপিং করেই তো পেলেন। তো এটা মমতা ব্যানার্জি ভাবতে পারেননি যে নির্বাচন কমিশনের কাছে এই মেকানিজম তিনি তৈরি করেছেন যে তারা এত তাড়াতাড়ি জিনিসটাকে ধরে ফেলবেন। যখনই বিষয়টাকে ধরে ফেলেছেন না, তখনই মাথাটা খারাপ হয়ে গেছে। কারণ 2208টা বুথের পরেই সেটা 400-এ নেমে এলো, 400-র পরে সেটা 7-এ নেমে এলো, এখন দেখছি সেটা 3-এ নেমে এসছে। এতদিন ধরে কোনো বুথে একজনও মারা যায়নি, কারোর ডবল এন্ট্রি নেই, কারোর বিয়ে হয়ে যায়, কোনো শিফটেড ভোটার নেই। এটা হতে পারে কখনো? এই যে এত চুরিটা কাদের দিয়ে করাচ্ছেন? আপনি বলুন। উনি বলছেন যে বিএলওদের নিয়ে এরকম করছেন। একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে চ্যাংদোলা করে নিয়ে এসে তারা আন্দোলন করছে। কেন তাকে বাদ দিয়ে আন্দোলন করা যেতে পারে না? তাহলে হসপিটাল থেকে বের করে নিয়ে এসে যদি আন্দোলন করা যায়, তাহলে দেশের যে সুরক্ষার জন্য মানুষ কেন সেই যেখানে ডাকছে যে বুথ সেন্টার, সেখানে কেন যেতে পারবেন না? মানুষ নিশ্চয়ই যেতে পারবেন, বা তার আলাদা সার্টিফিকেট দিয়ে তার সেটাকে সার্টিফাই করার দায়িত্ব সেই ভোটারের নিশ্চয়ই থাকবে, যিনি এখানকার প্রকৃত ভোটার। আরো বলা হচ্ছে যে সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা করাতে অভিযোগ। অমিত শাহজি এসেছিলেন, তার সেই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন, ভচু করবে, সোনার বাংলা কেন, ধ্বংসের বাংলা করবে। ধ্বংসের বাংলা তো অলরেডি তৈরি করে ফেলেছে মমতা ব্যানার্জি। 11 লক্ষ, মানে প্রায় 11.5 লক্ষ এমন রয়েছে যে 15 বছরে বাবা হয়েছে। তাহলে তার বিয়ে কত বছরে হয়েছে? তার বউয়ের বয়স কত? তো এই অবৈধ ভোটার বা এই অবৈধদের জায়গা কে দিয়েছে? মমতা ব্যানার্জি ধরে ফেলেছে ইলেকশন কমিশনার, রোগটা ধরে ফেলেছে। আবার দেখা যাচ্ছে প্রায় 24 লক্ষের অধিক যারা রয়েছে তারা 40 বছরে দাদু হয়ে গেছে। 40 বছরে যদি দাদু হয়ে যায়, তাহলে তার ছেলের বয়স কত বছরে বিয়ে দিয়েছে? তার নাতি না বয়স কত? তার বউয়ের বয়স কত? ভাবুন। এটা তো এই যে এখানে যারা ডেটা দিয়েছেন, সেই ডেটা থেকে তো বের করেছেন। এই বিএলওরা যে ডেটা দিয়েছে সেখান থেকে তো নির্বাচন কমিশন বের করেছেন, সেই ডেটা তো অন্য কেউ দেয়নি। তো স্বভাবতই এই যে চুরি, এই যে প্রত্যেক জায়গায় মেকানিজম, এই যে সায়েন্টিফিক রিগিং এর যে প্রক্রিয়া, এটা এই ইলেকশন কমিশন ধরে ফেলেছেন। সেই জন্যই মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, কারণ তিনি, এটা প্রমাণ হয়ে গেছে যে যারা মৃত ব্যক্তি, আমরা বারবার ভারতীয় জনতা পার্টির নথি সমেত নির্বাচন কমিশনের কাছে দিয়ে এসেছিলাম যে কত মৃত ব্যক্তির নাম রয়েছে। দেখুন, পাণ্ডবেশ্বরে একজনের নাম রয়েছে 44 জায়গায়। এটা তো প্রমাণিত করতে গিয়ে, এটা মিডিয়ার সামনে আপনারা দেখিয়েছেন সিদ্ধারা সোজা করে, আমরা বলছি না, নথি নিয়ে তো আপনারা বলেছেন। তো এগুলো প্রমাণিত। তো যখন সত্যিটা প্রমাণিত হয়ে গেছে, তখন মমতা ব্যানার্জি ওটাকে চাপা দেওয়ার জন্য অনেক ধরনের কথা বলতে পারেন,
কিন্তু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে দিচ্ছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দিচ্ছে, আর বলছে আমরা সোনার বাংলা তৈরি করব, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা তৈরি করব। এটা কখনো হতে পারে না, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। সেই জন্য মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে 2026-এ তিনি বিরোধী হচ্ছেন, তিনি হারছেন, সেই জন্য তিনি ভয় পাচ্ছেন, সেই জন্য ভুলভাল বকছেন। তাতে কোনো অসুবিধা নেই, মানুষ সঠিকটা বেছে নেবেন এবং সঠিক জায়গায় ভোট দেবেন। দিদি, বোলপুরে আবার গতকাল দেখা গেল বিজেপি কর্মীর ওপর আক্রমণ হানা হলো, রীতিমতো হসপিটালে ভর্তি করলো। কি বলেন, ভোট যত এগিয়ে আসছে বারংবার এরকম বিজেপি কর্মীদের ওপর। দেখুন, একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট এলে এই পশ্চিমবঙ্গের মাটি রক্তাক্ত হয়, যেখানে ভোট এলে সন্ত্রাসের শিকার হয় সাধারণ মানুষ, যেখানে ভোট এলে বা ভোট গেলে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, তাতে রুটি রুজির উপর আঘাত আনা হয়, খুন করা হয়, ব্যালট বাক্স ভেঙে ফেলা হয়, বিভিন্ন ধরনের বিষয় দেখা যায় একমাত্র পশ্চিমবঙ্গের ভোট এলে। তো এটা একটা সন্ত্রাসের সরকার চলছে। স্বভাবতই যত ভোট আসছে তত তাদের সন্ত্রাস বাড়ছে, মানুষকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে, একজনকে মেরে আর একজনকে বার্তা দিতে চাইছে যে তোমরাও চুপ করো, তোমরা এগিয়েও না, তাহলে তোমাদেরও এরকম পরিস্থিতি হবে। কিন্তু আমরা বলি, প্রচুর মানুষ 2021-এর ফলাফলের পর প্রচুর বিজেপির কর্মীরা মারা গেছে এবং তাদের রুটি রুজি বন্ধ করে দিয়েছে এই রাজ্যের সরকার। তারপরেও কিন্তু মানুষ বিজেপি করছে, বিজেপির ওই আন্দোলনে আছে, লড়াই করছে। তাই পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখিয়ে, খুন করে, আর্মস দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে এই সরকারকে যতক্ষণ না হারাবে, এই সরকারকে যতক্ষণ না নবান্ন থেকে টেনে নামাবে, ততক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি নেই, যুব সমাজের মুক্তি নেই, এই মায়েদের সম্মান ফিরে আসবে না, এই পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে না। এবং আমাদের যে দীর্ঘদিন আমরা যে মনীষীদের যে পশ্চিমবঙ্গ, যাকে নিয়ে আমরা গর্ব করি, সেই গর্বের পশ্চিমবঙ্গ ধূলিসাৎ হতে চলেছে। সেই জন্য মানুষ সর্বদা সজা জাগ্রত রয়েছে। আগামী দিন মানুষ তার ভোটের মাধ্যমেই 2026-এ তার উত্তর দেবে। 26-এর ভোটে কলকাতা থেকে 20টি আসনের বার্তা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পথটা কতটা মানে কিরকম হবে বলে আপনার মনে হচ্ছে এই 20টি আসনের জন্য? দেখুন, সব থেকে প্রতারিত এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক দিন প্রতারিত হয়। সেই জন্য যারা প্রতারিত হচ্ছে তারা এইবারে এই গদি উল্টাবে। সেই জন্য এই রাস্তা খুব সহজ এবং সরল, কারণ প্রথম থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি মমতা ব্যানার্জি, আমাকে দেখে ভোট দাও। কিন্তু তারপরে মানুষ বিশ্বাস করেছে, ভোট দিয়েছে। ভোট দেওয়ার পরে দেখেছে যারা মেধা তালিকায় নাম উঠেছে, যারা মেধাবী, তাদের চাকরি গেছে। যে মায়েরা বিশ্বাস করেছে দেখেছে তাদের সম্মানহানি হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, খুন হয়েছে, তার ছেলের চাকরি চলে গেছে, তার মেয়ে কলেজে গিয়ে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, কারণ সে কলেজ যেতে পারছে না। তো স্বভাবতই যেভাবে একের পর এক পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, বেকার যুবক থেকে মহিলা থেকে প্রত্যেকটা শিল্প, এখান থেকে প্রায় 6,500-এর ওপর শিল্প এখান থেকে চলে গেছে, এখানে চাকরি নেই। দিদিমণি বলছে বউকে বলো ঘুগনি তৈরি করে দিতে, মাকে বলো ঘুগনি তৈরি করে দিতে, আর ঘুগনি বেচার ডাক দিয়েছে মমতা ব্যানার্জি। তাই ঘুগনি শিল্প সাধারণ মানুষ আর চাইছে না, মানুষ চাকরি চাইছে। শিক্ষিত বেকাররা তাদের সম্মান ফিরে পেতে চাইছে, সম্মানের সাথে তাদের যে আর্থিক উন্নয়ন বা তাদের চাকরি, সেটা মানুষ ফিরে পেতে চাইছে। সেটা কখনোই এই সরকারের দ্বারা হবে না, কারণ 15 বছর ধরে মানুষ সেটাকে পরীক্ষা করেছে এবং পরীক্ষিত যে পারছে না, পারবে না, তাকে মানুষ উৎখাত করবে। এটাই স্বাভাবিক আগামী দিনে 2026। ধন্যবাদ।